sponsored by Southeast Technocrafts Limited. দর্শক শুভ সকাল, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাউথ ইস্ট টেকনোক্রাফটের সৌজন্যে পোশাক শিল্প নিয়ে উন্নয়নমূলক অনুষ্ঠান অ্যাপারেল টকে। সাথে আছি আমি অমিত কে বিশ্বাস। আজ আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ হাতেম, নির্বাহী সভাপতি বিকেএমইএ, এবং উপস্থিত আছেন ডক্টর এম শাহাদাত হোসেন, অধ্যাপক অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে এটিএন নিউজে স্বাগতম। আমরা বিগত কয়েকদিনে আমাদের দেশের উপর দিয়ে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যে অরাজকতা গিয়েছে, যে ধ্বংসযজ্ঞ গিয়েছে, অনেক প্রাণহানিও হয়েছে, আমরা সেটাতে মর্মাহত এবং যারা নিহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই। একই সাথে রাষ্ট্রীয় যে সম্পদ ধ্বংস হয়েছে সেটার জন্য আমরা মর্মাহত। আমরা যে জিনিসটা দেখতে চাই যে একই সাথে আমাদের যে অ্যাপারেল ইন্ডাস্ট্রি, যেটা বাংলাদেশি ইকোনমির লাইফ লাইন বলা হয়, এই ইন্ডাস্ট্রিটাও কিন্তু এই সময়কালে বেশ কিছুদিন বন্ধ ছিল। একটা ডাটা আমরা যদি দেখি যে আমাদের যে মান্থলি যে এক্সপোর্ট টার্গেট আছে, সেখানে একদিন ফ্যাক্টরি বন্ধ থাকলে $160 মিলিয়ন এক্সপোর্ট থেকে আমরা পিছিয়ে যাই। তার মানে আমাদের বড় রকমের একটা ধাক্কা কিন্তু অলরেডি আমাদের ইন্ডাস্ট্রির উপর দিয়ে গিয়েছে। তো সেরকম একটা জায়গায় অর্থনীতির যে ধাক্কাটা আমাদের উপর দিয়ে গেল, আমি একটু স্যার আপনার কাছেই আসতে চাই প্রথমে। এই ধাক্কাটা ইন্ডাস্ট্রি এখন কিভাবে সামাল দিবে? দেখেন, প্রথমেই আমরা সবাই শোক জানাই এবং সমবেদনা জানাই যারা নিহত হয়েছেন তাদের প্রতি এবং তাদের পরিবারের সাথে আমরা সমভাবে ব্যথিত আমরা। কারণ এইভাবে অনাকাঙ্ক্ষিতভাবে এতগুলি প্রাণ ঝরে যাওয়া কোনোভাবেই এটা কাঙ্ক্ষিত নয় এবং এটা গ্রহণযোগ্য নয়। এবং একই সাথে এই কথাটাও বলতে চাই, যারা এই কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে অনুপ্রবেশ ঘটিয়ে এই দেশ রাষ্ট্রীয় সম্পদের যে ভাঙচুর, অগ্নিসংযোগ করে যেভাবে রাষ্ট্রীয় সম্পদটাকে নষ্ট করেছে, তাদের আমরা নিন্দা জানাচ্ছি। কারণ এরা যারা এই কাজটা করেছে, আপনি দেখেন যে আমাদের যে মেট্রো রেল, এটা কিন্তু কোনো সরকারের, এই বর্তমান সরকারের বা আওয়ামী লীগের বা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পদ না, এটা এই দেশের সম্পদ। এই দেশের সম্পদটাকে যারা জনগণের টাকায় নির্মিত, জনগণের সম্পদ, এটা সেই জনগণের সম্পদকে যারা বিনষ্ট করছে তাদেরকে আমরা নিন্দা জানাচ্ছি এবং সরকারকে বলবো এদেরকে আইডেন্টিফাই করে ব্যবস্থা নেওয়ার জন্য। পাশাপাশি যে ক্ষতিটা আমাদের হয়ে গেল এই কয়দিনে, দেখেন যে আমাদের ফ্যাক্টরি একদিন যদি বন্ধ থাকে বা একদিন যদি আমাদের রপ্তানি বন্ধ যায়, তাহলে $160 মিলিয়ন আমাদের রপ্তানি বন্ধ থাকে, পিছিয়ে যাচ্ছে। অর্থাৎ মাসে যদি আমরা $4 বিলিয়ন রপ্তানি ধরি, 25 দিন কর্মদিবস ধরে আমাদের $160 মিলিয়ন মতো প্রতিদিন পিছিয়ে গেছি আমরা। আর সেই ক্ষেত্রে 6 দিন আমাদের টোটালি বন্ধ ছিল। 6 দিনে প্রায় 960 মিলিয়ন থেকে প্রায় $1 বিলিয়ন আমরা পিছিয়ে গিয়েছি। এটা তো এই এক সপ্তাহে পিছিয়েলাম, কিন্তু এই এক সপ্তাহের যে ধকলটা, এইটা আরও কত বিলিয়ন ডলার আমরা পিছিয়ে যাব, এটা এখনও কিন্তু আমরা হিসাব করতে পারছি না। কারণ আমরা গত এক সপ্তাহ যাবতীয় অন্ধকারের মধ্যে রয়েছি। সারা বিশ্ব থেকে আমরা বিচ্ছিন্ন, বাইরের কাছ থেকে বিচ্ছিন্ন, বাইরের সাথে কোনো যোগাযোগ নেই, বাইরেরা আমাদেরকে পাচ্ছে না। ফলে কি হচ্ছে, যে অর্ডারগুলি এর মধ্যে আমাদের প্লেস হওয়ার কথা বা একটা পিক সময়, এখন অর্ডার পিক করার জন্য, সেই সময়টা যখন আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন, নিশ্চয়ই বাইরেরা বসে থাকে নাই, সেই অর্ডারগুলি অন্য দেশে নতুন সিজনের অর্ডার প্লেসমেন্টের সময় তো সময়, সেই জায়গায় এই অর্ডারগুলি অন্য জায়গায় যদি প্লেস হয়ে থাকে, তাহলে এখানে কিন্তু আমরা বড় ধরনের একটা ক্ষতির মুখোমুখি হব, যেটা হয়তো সামনের মাসগুলিতে যেটার প্রতিফলন দেখা যায়। হ্যাঁ, এটা একদমই আমরা মানে এটা খুব প্রেডিক্টেবল, এটা মানে প্রেডিক্ট করা যায়। স্যার, আবার আসবো আপনার কাছে। আমি একটু ডক্টর এম শাহাদাত হোসেন আপনার কাছে আসতে চাই। এই যে ক্ষতিটা একদম আমরা স্ট্যাটিস্টিক্যালি বুঝতে পারছি, একজন অর্থনীতির অধ্যাপক হিসেবে এই ক্ষতিটাকে রিকভারি করার জন্য আপনি কি পরামর্শ দিবেন? দেখেন, প্রথমত হচ্ছে যে আমরা যখন ক্ষতি বলি, যে হাতেম ভাই উনি ব্যবসার ক্ষতিটা যেমন বললেন,
বিষয়টা হচ্ছে দেখেন গত কয়েক বছর আগেই যে কোভিডের যে ধাক্কাটা, সেই ক্ষেত্রে আমি শিক্ষক হিসাবে আমি বলবো শিক্ষার্থীদের যে লার্নিং লস, এটা তো একটা জাতি শিক্ষার দিক থেকে একটা জেনারেশন পিছিয়ে যাওয়া। ঠিক একইভাবে এসে এখন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান শুধু ছাত্রছাত্রীদের কারণে বন্ধ না, শিক্ষকদের যে দাবি আছে সেই কারণেও কিন্তু সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে যে ক্ষতিটা হচ্ছে সেটাকে আমরা আসলে ইকোনমিক ভ্যালুয়েশন করি না, সেটাও কিন্তু অনেক বড় ক্ষতি। কথা হচ্ছে এই জেনারেশনের উপরেই কিন্তু আমরা থাকবো না, এই জেনারেশনেই দেশ চালাবে। অতএব সেই জেনারেশন কিভাবে ঘটছে এখন, প্রথমত যে জায়গাটায় বাংলাদেশের সার্বিক অর্থনীতি যদি বিবেচনা করি, তাহলে যে সমষ্টিক অর্থনীতিতে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ চলতেছে কোভিডের পর থেকে। আপনি এমপ্লয়মেন্ট জেনারেশনের কথা বলবেন, আমরা কিন্তু 8-5 ইয়ার প্ল্যানে যেভাবে কথা ছিল সেই অনুযায়ী কিন্তু যে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন করতে পারি নাই। আপনি প্রবৃদ্ধির কথা বলবেন, আমরা যে প্রক্ষেপণ করি বাজেটে, সেই প্রবৃদ্ধি আগে 8.15 সালে করেছি, কিন্তু সেই জায়গায় কিন্তু এই 6 বছরেও ফিরতে পারি নাই। তার মানে আমরা ইকোনমি রেজিলিয়েন্স বলছি, কিন্তু সেই রেজিলিয়েন্সটা কিন্তু আমি আগের মাত্রায় কবে ফিরবো 8.1 সেটা কিন্তু এখনও বলতে পারছি না। অর্থাৎ আনসার্টেনিটি প্রবৃদ্ধির ক্ষেত্রেও। থার্ড হচ্ছে মূল্যস্ফীতি। মূল্যস্ফীতি নিয়ে গরিব এবং প্রান্তিক জনগোষ্ঠী কিন্তু হিমশিম খাচ্ছে। এবং এই মূল্যস্ফীতি আপনি যদি বলেন আর্থিক নীতি যেটা মনিটারি পলিসি যেটা নেওয়া হচ্ছে, তারা যে প্রক্ষেপণ করে মূল্যস্ফীতি 6.5% নিয়ে আসবে, সেটা কিন্তু গত 6 মাসে পারে নাই। আবার নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে, সেখানেও সংকোচনমূলক মুদ্রানীতি। তো সংকোচন মানে তো প্রবৃদ্ধি সংকোচন হবে। আপনি ইনফ্লেশন কন্ট্রোল করতে গিয়ে প্রবৃদ্ধিকে আপনি অর্জন করতে পারবেন না, সেটার একটা ইঙ্গিত। এবং ইন্টারেস্ট রেট, সুদের হার যেভাবে বাড়ছে, বলা হচ্ছে যে আপাতত ব্যাংক রেট ঠিক রাখা হয়েছে, কিন্তু বাড়বে তার ইঙ্গিতেও কিন্তু রয়ে গেছে। অতএব সেই কস্ট অফ ডুইং বিজনেস যেটা বেড়ে যাবে, সেই জায়গাতেও আপনার উন্নয়নের মানে আমি বলবো উৎপাদনের ক্ষেত্রে বড় কিন্তু একটা হুমকি। আরেকটা জায়গা হচ্ছে যেটা আমরা বলি যে 48 বিলিয়নে পৌঁছেছিলাম, আমার 20 বিলিয়নে আসলো। আমার কেন আসলো? এই যে গ্যাপটা, আসলে কোন গ্যাপটার কারণে আমি এখানে আসছি, আর আমি এর নিচে তলানিতে যাব না, কোন কারণে যাব না, কি করলে যাব না, তার জন্যই তো সঠিক আমার মনে হয় কোনো ভাবনা রাষ্ট্রের এই জায়গাগুলায় বড় গ্যাপ রয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে, আমরা জানি যে ফরেন কারেন্সি রিজার্ভ যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এটা যদি তলানিতে নামে তাহলে কিন্তু রিস্ক ফ্যাক্টর হয়ে যায়। তাহলে একটা দেশ দেউলিয়া হতে 1 সেকেন্ড সময় লাগে, এটাকে ধরে রাখতে হবে। সেই ধরে রাখার উপায়টা নিয়ে আপনি কথা বলছেন, তাহলে বলবো যে দুটো সেক্টর কন্ট্রিবিউট করে। প্রথমত একটা হচ্ছে যে আমরা যারা আরএমজিতে আছে, আমরা জানি ফরেন এক্সপোর্ট আর্নিংসের ক্ষেত্রে 86%, 84% আসে এক জায়গা থেকে। বাকি যেটা সেটা হচ্ছে যে আমাদের রেমিটার্স, যারা টাকা পাঠাচ্ছে 23-24 বিলিয়ন, সেটার কিন্তু একটা প্রবৃদ্ধি লক্ষ্য করেছিলাম যে আমরা ক্রাউলিং প্যাক যে বাজার ব্যবস্থাপনার দিকে যখন আমরা ফরেন এক্সচেঞ্জ রেটটাকে নিয়ে যাচ্ছি, সেটারও একটা ইঙ্গিত বলতে পারেন ফর্মাল চ্যানেলে আসা শুরু হয়েছে। আমি বলবো যে তার বাইরেও যে ইনফর্মাল আছে সেটাকে আনতে পারি নাই, সেটা ভিন্ন কথা। কিন্তু যে প্রবৃদ্ধিটা একটু আসলো বেশি, সেটা বাধাপ্রাপ্ত হয় কিনা সেটা এখন আমাদের অবশ্যই একটা ভাববার বিষয়, আলোচনার বিষয়। আমরা আবারও আসবো আপনার সাথে আলোচনায়। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নেই দর্শক, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ততক্ষণ এটি নিউজের সাথেই থাকুন। Sponsored by Southeast Technocrafts Limited. দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যে আলোচনা করছিলাম, আমি সাদত ভাইয়ের কাছে যাওয়ার আগে স্যার আপনার কাছে একটু আসতে চাই। আমাদের যে ক্ষতি যেটা হয়েছে, ক্ষতি হয়ে গিয়েছে। রিকভারি প্ল্যানিং, ব্যবসায়িক নেতা হিসেবে নিশ্চয়ই এই কয়েকদিন আপনারা অনেক মিটিং করেছেন, অনেকভাবে চিন্তাও করেছেন। বড় ধাক্কা যেটা এসছে আমাদের সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে, একটা হচ্ছে আমাদের কারেন্ট প্রোডাকশন একটা হ্যাম্পার হয়েছে,
শিপমেন্ট রিশিডিউল করে হয়তো এটা কোনোভাবে রিকভার হবে, বাট যে সাপ্লাই চেনের যে বড় ধাক্কাটা আমাদের গিয়েছে সেই জায়গাটাতে এখন আপনারা রিকভারির জন্য কিভাবে প্ল্যান করছেন, বা গভর্নমেন্টের কাছে আপনাদের এই জায়গায় কোনো সাপোর্ট চাওয়ার আছে কি? আমি এই জায়গাটা যাওয়ার আগে দিয়ে লাস্ট যে কথাটা উনি বললেন, সাদাত সাহেব যেটা বললেন এই ফরেন কারেন্সির ইস্যুটা নিয়ে, যেমন আমাদের এক্সপোর্টের একটা রিজার্ভ, এক্সপোর্ট থেকে যে আর্নিংসটা হয়ে রিজার্ভে জমা হতো, আরেকটা হচ্ছে রেমিটেন্সের যে প্রবাহ, এই দুইটাই কিন্তু এখন কমবে। কেন কমবে? প্রথমত আমি এক্সপোর্টেরটা বলি আপনাকে, আমি একটা হিসাব দিই আপনাকে। আমি 10-12 দিন আগে বা 10-15 দিন আগে একটা অর্ডার কনফার্ম করছি এক বায়ারের সাথে, এটা নতুন বাজারে যাবে, সাউথ কোরিয়াতে অর্ডারটা কনফার্ম করা হয়েছে $10.5 লাখ। বর্তমানে যে এখন যে এই জুলাই থেকে যে ইনসেন্টিভ সরকার আমাদেরকে দিয়েছে, তাতে নতুন বাজারের 2%, 1.2% হচ্ছে লোকাল সুতার বিপরীতে, আর 0.3% হচ্ছে ওভারঅল এক্সপোর্টের উপরে, অর্থাৎ মোট 3.5। এই 3.5 যদি আমি হিসাব করি তাহলে আমার আসে $36,750 আমি ইনসেন্টিভ পাবো। তার মধ্য থেকে সরকার 10% ট্যাক্স কেটে নিলে থাকবে $33,000। আর আমি যদি এইটার জন্য ব্যবহৃত যে সুতা 175 টন সুতা লাগবে আমার, এই সুতাটা কিনতে গিয়ে আমি ইন্ডিয়াতেও যোগাযোগ করেছি, বাংলাদেশেও করেছি, ডিফারেন্স হচ্ছে 25 সেন্ট। এই 25 সেন্টের ডিফারেন্সে যদি আমি ইন্ডিয়া থেকে সুতাটা আনি তাহলে নগদ আমি $43,750 আমার সেফ। আর যেই $33,000 এটা আমি কখন পাবো? রপ্তানি করে প্রসিড রিয়েলাইজ হওয়ার পরে, এরপরে আবেদন করলে আরও 1 বছর 1.5 বছর পরে গিয়ে বহু কাঠগড় পুড়ে গিয়ে, তো আমি কেন এত হ্যাসেল পোহায়া আমি ওই 1.5 বছর পরে গিয়া $33,000 নিব, যেখানে আমি নগদ আমি $43,000 এত ডলার পাচ্ছি। উপরন্তু আবার 2% যে নতুন বাজারের ইনসেন্টিভ, সেটাও কিন্তু আমি আরও 1 বছর পরে গিয়ে পাবো, সেখানে আছে আমার $21,000। তাহলে 21 আর 43 অলমোস্ট $64,000 কিন্তু আমি পাবো। আমি ওই 21,000 বাদ দিলাম, তারপরও 43 কিন্তু নগদ আমার। আবার এটা যদি নতুন বাজার না হয়ে ট্র্যাডিশনাল মার্কেটে যেত তাহলে হয়তো এখানে 1.5% ইনসেন্টিভ, তাহলে সেখানে ওই ট্যাক্স বাদ দিলে পরে $13,000 মতো। তার মানে কি স্যার, তাহলে আমি তাহলে কে এই মানে দেশীয় সুতা ব্যবহার করে এই এক্সপোর্ট করতে যাবে? কেউ যাবে না। তাহলে কি দাঁড়াবে? টোটাল রপ্তানিটা এতদিন যেটা আমাদের গর্ব ছিল, নিটওয়ার আমরা মোর দেন 85% ভ্যালুয়েশন ছিল, সেটা আর থাকবে না। 2 নম্বর হচ্ছে যে এই আমদানি নির্ভর একটা রপ্তানি শিল্পে নিটওয়ারও পরিণত হতে যাচ্ছে, যেটা এতদিন ছিল না। তৃতীয়ত ফরেন কারেন্সির রিজার্ভ যেটা এখানে হইতে পারতো, সেই রিজার্ভটা কিন্তু আর এখানে থাকবে না, কারণ এটা বিদেশে চলে যাবে। একটা বিষয় নিয়ে আমি একটু আলোচনা করবো, আপনাদের দুইজনের খুব সংক্ষেপে একটা মতামত জানতে চাই। এই ধরনের সিচুয়েশন অবশ্যই কারো কাম্য না, আমরা কখনোই চাই না যে আমাদের দেশে ফার্দার কখনোই এই ধরনের কোনো পরিস্থিতি হোক, বাট এই ধরনের না হোক, কোনো এমার্জেন্সি ক্ষেত্রে যদি এরকম হয়, আপনারা কি মনে করেন যে বাংলাদেশের পোশাক শিল্প যেহেতু আমাদের ইকোনমির একমাত্র লাইফলাইন বলি আমরা এখনও পর্যন্ত, সেক্ষেত্রে এই ধরনের সিচুয়েশন, আবারও বলছি, আমরা কখনো কাম্য করি না, বাট যদি হয় তাহলে পোশাক শিল্প খাতটাকে আমরা জরুরি পরিষেবার অন্তর্ভুক্ত করতে পারি কিনা, তাতে ইন্ডাস্ট্রির জন্য কোনো সুফল বয়ে আনে কিনা? সংক্ষেপে একটু আপনার মতামত নিয়ে আমি সাধারণত। বাংলাদেশে পোশাক শিল্পটা কখন আসলো সেই ওই ইতিহাসটা একটু দেখেন। কেন আসলো? শ্রীলঙ্কায় যখন এরকম একটা অস্থিতিশীল পরিস্থিতি কন্টিনিউয়াস হচ্ছিল, তখনই কিন্তু বায়াররা মুভ করলো বাংলাদেশের দিকে, এবং আমরাও সেই সুযোগটা নিলাম। তো এখন যদি এখানেও যদি এরকম একটা, আমরা আশা করি এরকম কিছু হবে না, এটা যেটা অ্যাক্সিডেন্টালি বা ইনসিডেন্টালি যেটা হয়ে গেল গত 1 সপ্তাহের ঘটনা, সেইটা এখানে আমি মনে করি সকল পক্ষের একটা মিসকমিউনিকেশন, মিসহ্যান্ডলিং, সরকারের দিক থেকে চরমভাবে একটা মিসহ্যান্ডলিং হয়েছে শুরুতে। সেটা যদি শুরু থেকে হ্যান্ডলিংটা ভালো হতো তাহলে এই পর্যায়ে এটা হয়তো যাওয়ার সুযোগ পেত না। তো এই অবস্থায় যদি ভবিষ্যতেও যদি এই ধরনের কোনো সিচুয়েশন হয়, তাহলে তখন একটা বিকল্প চিন্তা বায়াররা করবে, যেমন করেছিল সেই শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে আসার ক্ষেত্রে। এখানে একটা উদাহরণ আপনাকে দিই, একদম লেটেস্ট। আমরা বারবারই বলছিলাম যে চায়না ডিক্লাইন করতেছে তাদের এক্সপোর্টকে, তাইলে সেখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে। এই গ্যাপটা কে পূরণ করবে? বাংলাদেশ সেই গ্যাপটাতে যাওয়ার মতো সেই যোগ্যতা, সক্ষমতা সবই অর্জন করেছিল, কিন্তু বাংলাদেশকে পিছিয়ে ফেলে ভিয়েতনাম কিন্তু আমেরিকার বাজারে প্রথম স্থানে চলে গেছে। কেন গেল?
নানা রকমের সংকট, এটা আরও অনেক কিছুই রয়েছে। আমাদের যে প্রতিবন্ধকতাগুলি, এখানে পলিসিরগত সাপোর্টের যে অভাবগুলি রয়েছে, এই সব কিছু মিলে কিন্তু আমরা কিন্তু গত 2 বছর যাবতই কিন্তু ডিক্লাইন করতেছে আমাদেরও। এবং আমি কিন্তু গত কন্টিনিউয়াসলি বেশ কিছুদিন যাবৎ বলতেছি, 4-5টা বড় ধরনের সমস্যা আমরা আইডেন্টিফাই করে সামনে এনেছি বারবার। যেমন ধরেন গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, ব্যাংকগুলি নানাভাবে আমাদেরকে এই রপ্তানিকে নানাভাবে বাধাগ্রস্ত করছে, ব্যাক টু ভ্যাকেন্সি খুলছে না, বিভিন্ন রকমের সমস্যা করছে ব্যাংকগুলি। এনবিআর তার প্রতিটা ডিপার্টমেন্ট, 3টা ডিপার্টমেন্ট, ভ্যাট, কাস্টমস এবং ট্যাক্স, 3টা ডিপার্টমেন্টের অত্যাচার এত চরমে পৌঁছে গেছে যে এখন আর আমরা ওই ব্যবসা বাণিজ্য সুষ্ঠুভাবে করা চিন্তা মানসিকতা কারো আর নাই, এই পরিস্থিতি চলে গেছে। তো সেই অবস্থা। এরপরে আছে ধরেন আমাদের লিড টাইম বেশি লাগে নানা কারণে, খুবই স্বাভাবিক। একটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এখানে একটা চ্যালেঞ্জ আছে আমাদের, এরকম অনেকগুলি সংকট আমাদের। এরপরে সব কিছু আমাদের, গ্যাসের দাম বেড়েছে, বিদ্যুতের দাম বেড়েছে, কন্টিনিউয়াস বিদ্যুতের দাম বাড়ছে। তারপরে ইন্টারেস্ট রেট এখন যেই পর্যায়ে পৌঁছে গেছে, এখন আর নতুন করে ইনভেস্টমেন্ট বা এক্সপানশন কোনো কিছুর স্বপ্ন এখন আর আমরা দেখি না। তাই এবং এক্সিস্টিং যেটা ঋণ নিয়ে আমাদের কাঁধে নিয়ে ঘুরতেছি, সেটাও আমরা পরিশোধ করতে পারবো কিনা এটা নিয়েও সবাই আমরা সন্দিহান আছি। কারণ আমরা যখনই প্রতি মাসে যে ইনস্টলমেন্ট দিব, দেখা যাবে যে ওই ইন্টারেস্ট নিয়েই ইনস্টলমেন্ট যাচ্ছে, কিন্তু আসল টাকা আর শেষ হচ্ছে না। তো এরকম একটা পরিস্থিতিতে দেখা যাবে যে এই ইন্ডাস্ট্রি আলটিমেটলি কোথায় গিয়ে এরপরে দাঁড়াবে, আমাদের কি পিছনে ফেলে আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ যারা আমাদের পিছনে ছিল বা তারা আমাদের সামনে চলে আসে কিনা সেটা একটা চ্যালেঞ্জ আছে। সেই জন্য আবারও শেষ করেন। সেই জন্যই সরকারের যেটা উচিত যে পলিসি মেকিংয়ে আরও তড়িৎ সিদ্ধান্ত নিতে হবে, যখন যেটা প্রয়োজন সময় মতো সেই সিদ্ধান্তগুলি দিতে হবে। আর আমরা যারা স্টেক হোল্ডার আছি, আমাদের সাথে কোনো আলোচনা না করে ওনারা যখন বসে বসে নিজেরা সিদ্ধান্ত দিবেন, তখন সেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে এই শিল্পকে ধ্বংসের দিকেই নিয়ে যাবে। এটা আমাদের আশা থাকবে, সরকারের কাছেও আমাদের প্রার্থনা থাকবে যে এই ধরনের পলিসি মেকিংয়ে অবশ্যই যাতে সরকার, আপনারা যারা ব্যবসাকে নেতৃত্ব দিচ্ছেন এবং যারা ব্যবসাটা নিয়ে ভাবছেন, চিন্তা করছেন, পড়াচ্ছেন, সবাই সমন্বয়ে এই পলিসিগুলো হওয়া উচিত। আমরা আলোচনা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শাহাদাত ভাই, খুব সংক্ষেপে যে জিনিসটা আমি জানতে চেয়েছিলাম, যে পরিস্থিতি শুধু যে এই ধরনের ঘটনাই তা না, যে কোনো এমার্জেন্সি ক্ষেত্রে আমরা এই ইন্ডাস্ট্রিটাকে আমরা জরুরি পরিষেবার আওতাভুক্ত করতে পারি কিনা? আপনি যদি রিজার্ভের দিক থেকে চিন্তা করেন, তাহলে চিন্তা করতে পারেন যে এটা আমার ইকোনমির এমবেডেড উইদিন দ্য ব্লাড সিস্টেম, যেটা সেই জায়গা থেকে আসলে বিকল্প ব্যবস্থা যখন করতে হয়, আপনার ইন্ডাস্ট্রির ভিতরে আসলে অল্টারনেটিভ ব্যবস্থা করার মতো সেই সক্ষমতা আছে কিনা, সেই জায়গাটা নিয়ে ভাবনার সুযোগ রয়েছে বলে আমি মনে করি। থ্যাংক ইউ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এটি নিউজের পক্ষ থেকে মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আলোচনা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী সপ্তাহে অন্য কোনো অতিথির সাথে অন্য কোনো বিষয় নিয়ে আবারও আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত এটি নিউজের সাথেই থাকুন।